আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নতুন মুদ্রানীতি। অত্যন্ত সতর্কতামূলক ভঙ্গির কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। সুদ হার না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ। সিলেট ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি জব্দ করল এনএসআই। গোয়েন্দা জালে 2 যাত্রী আটক। ঢাকা খুলনায় অবৈধ ইটভাটার ছড়াছড়ি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অভিযানে মিলছে না সুফল, ব্লক ইট ব্যবহারের নির্দেশনাও উপেক্ষিত। পটুয়াখালীর অর্থনীতিতে আসতে যাচ্ছে চমক। দ্রুত গতিতে চলছে ইপিজেডের কাজ। 1 বছরের মধ্যেই মিলবে প্লট। জ্বালানি সহ সব সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি। এবং যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বসন্ত ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে দাম। লাভের আশা দেখছেন চাষিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ 2 যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। এনএসআইয়ের তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে সকাল 8টা 26 দুবাইয়ের শারজা থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট PG-252-তে তল্লাশি চালানো হয়। এ সময় ফ্লাইটের 2 যাত্রীকে তল্লাশি করে তাদের কাছ থেকে 17.5 কেজি ওজনের 120টি স্বর্ণের বার ও 4টি বলাকৃতির স্বর্ণের পিণ্ড জব্দ করা হয়। আটক করা হয় 2 যাত্রীকে। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। এর আগের দফাতেও শাহজালাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বিশেষ করে সিলেটের যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরে একই ঘটনা ঘটেছে। বিশেষ করে স্ক্যানিং মেশিন যেটি রয়েছে সেই স্ক্যানিং মেশিন পার হয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পথে আসলে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তাদের যে সন্দেহ, সেই সন্দেহের ভিত্তিতেই অভিযান চালানোর পর এই স্বর্ণের বারগুলো উদ্ধার হয়েছে। এর আগের ঘটনাতে আমরা একই অবস্থা দেখেছি। তো সেটি কেন হয় সেটি নিয়ে আসলে আমাদের প্রশ্ন রয়েছে। সেটি কাস্টমস কর্তৃপক্ষ হয়তো এই উত্তরটি দিবেন। এবং এখানে এনএসআই সদস্যরা যে সন্দেহ হওয়ার পরপরই কিন্তু যে 2 জনকে তারা আটক করতে সক্ষম হয়েছে, একজন হচ্ছেন জৈন্তাপুর এলাকার এবং অন্যজন হচ্ছে মৌলভীবাজার জেলার। এই দুজনের সাথে 4টি স্বর্ণের বার, বিশেষ করে 4টি রিং আকারে, বল আকারে তৈরি করা হয়েছিল 4টি, এবং বাকি যে 120টি বার, সব মিলিয়ে প্রায় 21 কোটি টাকার বেশি এই স্বর্ণের চালান আটক করা হয়েছে। যদিও আসলে এখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো ব্রিফ করা হয়নি, তবে আমরা যেটি জানতে পেরেছি এই 2 জন তাদের শারজাহ থেকে যখন এখানে এসেছেন বিমানের 252 যে BG-252 ফ্লাইটটি, সেটিতে তারা ইলেকট্রনিক পণ্য সঙ্গে এনেছিলেন এবং সঙ্গে বিশেষ করে চার্জার, বিভিন্ন ধরনের ফ্যান, এগুলোর মধ্যে করে আসলে এই স্বর্ণটি বহন করা হয়েছিল। তো এটি আসলে স্ক্যানিং মেশিনে ধরা না পড়ার কারণে আসলে একটি প্রশ্ন তৈরি হয়েছে। এর আগের দফায় আমরা দেখেছি যে স্ক্যানিং মেশিনে, বিমানবন্দরে যে স্ক্যানিং মেশিনটি থাকে সেটিতে এই স্বর্ণ ধরা পড়েনি। এটি অতিক্রম করে যখন বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পথে আসলে বিমানবন্দরে থাকা এনএসআই সদস্যরা আসলে তাদেরকে আটক করতে সক্ষম হয়। তো এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরো তল্লাশি চালানো হচ্ছে যে আরো কোথাও আসলে স্বর্ণ রয়েছে কিনা। তো যেহেতু এখন আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি, হয়তো এটি সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তবে বিমানবন্দরে যে বিমানটি আসলে নেমেছিল সকাল 8টা 26 আসলে এই ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছে এবং এখানে তাদের এখানে আসলে বিমানবন্দরে যারা এনএসআই সদস্যরা রয়েছিলেন তাদের যে সন্দেহ থেকে আসলে তাদেরকে তল্লাশি করা হয়। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যে বারগুলো রয়েছে সেগুলো
বারগুলো গণনা করা হয়েছে এবং গণনার পরপরই কিন্তু এটিকে আনুষ্ঠানিক তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে গণমাধ্যমের সামনে তারা ব্রিফ করবেন, সেই প্রক্রিয়াটি এখন চলছে। তো এই ছিল আসলে আমার কাছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। চলতি অর্থ বছরের শেষ 6 মাসের জন্য আগামী সপ্তাহে ঘোষিত হতে পারে নতুন মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা ও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। তবে সংকোচনমুখী নীতি বাস্তবায়ন করতে গিয়ে সুদের হার না বাড়ানোর অনুরোধ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে বাজার ব্যবস্থাপনার উপর জোর তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও নতুন গভর্নর পুরনো মুদ্রানীতি পর্যালোচনা করেননি। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার প্রবাহ কমাতে বাড়িয়েছেন নীতিসুদ হার, যদিও বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি। ডিসেম্বর পর্যন্ত চড়েই ছিল সাধারণ মূল্যস্ফীতি, জানুয়ারিতে সামান্য কমলেও এখনো চড়া খাদ্য মূল্যস্ফীতি। এমন বাস্তবতায় গভর্নর হিসেবে প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর। জানুয়ারি থেকে জুন সময়ের জন্য দেয়া এই নীতির ভঙ্গি এবার অত্যন্ত সতর্কতামূলক হলেও সুদহার বাড়বে কিনা তা স্পষ্ট করেনি বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিটা হবে আমাদের অত্যন্ত অ্যাকোমোডেটিভ এবং এটা সতর্কতামূলক, অর্থাৎ এইটা খুব কশাস একটা মনিটারি পলিসি। কারণ আমরা স্বাভাবিক সময়ের মধ্যে নাই, যে সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান আছে সেগুলোকে অ্যাড্রেস করাই হচ্ছে এটার মূল লক্ষ্য। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে অভিমত ব্যবসায়ীদের। জানান, দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল, তাই সুদ বাড়ালে পণ্য উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি উস্কে যায়। এজন্য ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি চান তারা। যেটা উন্নত বিশ্বে যেটা হয়, সেখানে প্রত্যেকটা মানুষই আসলে নির্ভর করে তার ক্রেডিট কার্ড বা বাকিতে চলার উপরে। সেখানে যখন ইন্টারেস্ট বাড়ে সেখানে কিন্তু মানুষ তখন তার খরচটা কমিয়ে দেয়। আমাদের এখানে পুরোপুরি ক্ষেত্রটা একই হয় না। তো আমার মনে হয় মুদ্রানীতিটা মাঝারি আকারের করাটাই ভালো হবে। মুদ্রানীতির আরেক উদ্দেশ্য বিনিময় হার স্থিতিশীল রাখা। এজন্য রিজার্ভের পতন ঠেকানোর কৌশলও থাকবে। এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে খুব বেশি সংকোচনমুখী মুদ্রানীতি না করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অনন্তকাল ধরে এত উচ্চ মূল্যস্ফীতি যেন আমরা না রাখি, মূল্যস্ফীতি কমাতে হবে এবং একই সঙ্গে আমাদের সুদের হারটা কমাতে হবে, আর মুদ্রানীতিকে কিন্তু নমনীয় করতে হবে। তো এইভাবে করে এই তিনটার সমন্বয়ে যদি আমরা একটা নতুন করে মুদ্রানীতির কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এটা দেশের জন্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে। আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে অনুমোদন পেতে পারে নতুন মুদ্রানীতি, ঘোষিত হতে পারে পরদিন 10 ফেব্রুয়ারি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এখন আমরা আলোচনা করব মুদ্রানীতি প্রসঙ্গে। আর এ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তার ভিত্তিতেই বলতে চাই, এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে মুদ্রানীতি সংকোচন করা হচ্ছে, তো এর ফলে কি লাভ কিছু হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। যে সংকোচনমূলক কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আমরা গত 3টি প্রান্তিকে দেখলাম এবং গত প্রান্তিকও ছিল, এবং এটা যেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে যে এবার আর নীতিসুদ হার বাড়াবে না। কারণ নীতিসুদ হার বাড়িয়ে আমাদের মূল্যস্ফীতি কমানোর কোনো লক্ষণ বা কোনো সুফল আমরা কিন্তু এই যাবৎ পাইনি। সুতরাং সে জায়গায় বরং আরও কিছু মানে নেতিবাচক কিছু আমরা সমস্যা দেখেছি, যে বিনিয়োগ কমে গিয়েছে এবং এবার বিশ্বব্যাংক আমাদের গ্রোথ 4.1 এটি তারা নির্ধারণ করেছে। পাশাপাশি কর্মসংস্থানের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। সুতরাং মূল্যস্ফীতি তো কমেনি, যতটুকু কমে মাঝে মাঝে সেটি হলো মৌসুমি যে ফসলগুলো, বিশেষ করে এখন সবজির বাজারে কিছুটা হলো মানে স্বস্তি এসছে। সুতরাং মুদ্রানীতি দিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সুফল দেখতে পারিনি। সুতরাং এই জায়গাটায় রিভিজিট করা উচিত, এবং আমি মনে করি যে এখন 2 ডিজিটে, সুতরাং 2 ডিজিট কিন্তু এটি অর্থনীতির জন্য কোন পর্যায়ে আছে সেটা কিন্তু বোঝা যায়। বিশেষ করে আমাদের যেটা দরকার, যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, উৎপাদন বাড়ানো, সেই জায়গায় কস্ট অফ ফান্ড বেড়ে গিয়েছে। পাশাপাশি বিশেষ করে যারা ধনিক শ্রেণী আছে, যারা ব্যবসায়ী আছে, তারা লোন নিয়ে সেই লোনটা ফেরত দিচ্ছে না, তারা লোন পাচ্ছে, কিন্তু মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা কিন্তু এই লোন ব্যাংকের এই সুবিধাটা
খুব একটা নিতে পারছে না। সেদিক থেকে আমাদের যেটা টার্গেট মূল্য কি বলে মুদ্রানীতির, সেই জায়গায় কিন্তু আমরা সুফল পাচ্ছি না। সুতরাং এই জায়গায় এটা তো যা আছে সেটাই আমি মনে করি যে এইটাই আমাদের জন্য খুব ভালো না, বরং আর যে বাড়াবে বলে আমার কাছে বাড়ানোর আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। জি জি, এই যে বারবার যে বাড়িয়ে চলেছেন, 3বার বাড়িয়েছেন যতদূর, তো এই 3বার বাড়ানোর ফলে দেখা যাচ্ছে সুফল পাওয়া যাচ্ছে না। আসলে কোন পরিকল্পনায় আগানো দরকার বলে আপনার মনে হয়? শুধু এখানে আগানোর মানে কি শুধু মুদ্রা নীতি দিয়ে কিন্তু চলবে না। সুতরাং সেখানে মুদ্রা নীতিটা কিছুটা আমি স্ল্যাব করা উচিত আমি মনে করি, যে সেখানে ব্যবসায়ীদের জন্য যেন কোনো ধরনের তাদের কোনো ব্যাঘাত যাতে না হয় উৎপাদন কাজে, তারা যেন ঋণটা নিতে পারে কম সুদে। এবং ভোক্তা পর্যায়ে আমাদের দেশে কিন্তু ঋণটা ভোক্তা পর্যায়ে তেমন হয় না। যেমন আমেরিকা বলি, উন্নত দেশগুলোতে এই মানে ক্রেডিট গ্রোথটা হয় এই কারণে যে ভোক্তারা গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, মানে ভোগের জিনিস কেনার জন্য লোনটা নেয়, কিন্তু আমাদের দেশে কিন্তু সেরকম কিন্তু লোনের ইয়েটা হয় না। সে কারণে মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানোর এটা বাংলাদেশে কাজ খুব একটা করেনি, আর ইদানিং তো করছেই না। সুতরাং বিকল্প পথ করা উচিত, যেমন আমাদের যে ফিসক্যাল পলিসি আছে, সরকারের ব্যয় কমানো, বিশেষ করে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও সক্ষমতা বৃদ্ধি করা, এবং বাজারের যে নিয়ন্ত্রণ, হ্যাঁ সেই বাজার নিয়ন্ত্রণ, সাপ্লাই চেইন, এই জায়গাগুলোতে কাজ মানে হাত দিলেই, মানে আরও বেশি গুরুত্বের সঙ্গে ভূমিকা রাখলেই মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে। পাশাপাশি আমি মনে করি ভোক্তা এবং বিশেষ করে উৎপাদনকারী যারা, তাদের যে মনোজগতের পরিবর্তন যদি না হয়, আমার যদি মুনাফা করা, অতি মুনাফা করার যদি আপনার সবসময় মনোবৃত্তি থাকে, তাহলে কিন্তু এবং ভোক্তাও যদি কিছু অংশ ভোক্তার তারা কিন্তু মাইন্ডসেট করে নেয় যে এটা এই সময় দ্রব্যের দাম বাড়বে বা দ্রব্যের দাম বাড়তে পারে, তারা কিন্তু ওইটাকে বেশি রিয়াকশনটা দেখায় না। কিন্তু যারা প্রান্তিক শ্রেণী, রিক্সাওয়ালা, দৈনিক মজুরি, তাদের কিন্তু এই চাপ তৈরি হয়। জি, আচ্ছা, এই যে বারবার ঋণ প্রবাহ কমিয়ে দেওয়া হচ্ছে এবং কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছে, তো এটা আসলে বিপরীতমুখী হয়ে যায় কিনা, আপনার মন্তব্য কি? আমার মতে যে যতগুলো নেগেটিভ কনসিকুয়েন্স আছে সেগুলো কিন্তু বাংলাদেশে এখন চলমান। স্ট্যাগফ্লেশন বলি, ডিফ্লেশন বলি, ইনফ্লেশন বলি, সবগুলো একসঙ্গে হচ্ছে। সুতরাং সেখানে এই মুদ্রা নীতি দিয়ে এটা কিন্তু সম্ভব না। এখন আমাদের যে আরও দুটো বিষয় আছে, আমি বলি 3টা বিষয়ের সমন্বয়। একটা হলো মুদ্রানীতি, একটা হলো আমাদের রাজস্ব নীতি, আর একটা হচ্ছে এই বাজার সমন্বয়। এই 3টার সমন্বয়, বাজার ব্যবস্থা শৃঙ্খলায় নিয়ে এসে এই 3টার সমন্বয় করলে, এবং সরকারি পর্যায়ে আমি বলবো যে সরকারি ব্যয়, সুশাসন, এই জায়গাগুলোতে আরও বেশি আপনার গুরুত্ব দিতে হবে। জি জি, আর এই যে অনেকদিন হলো সংকোচন নীতি করা হচ্ছে, কিন্তু এটা আসলে দীর্ঘমেয়াদী অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়বে? দীর্ঘমেয়াদী আমরা দেখেছি যে আপনার কর্মসংস্থান কমে গিয়েছে, বিশেষ করে উৎপাদন খাতে সেরকম কিন্তু ঋণ প্রবাহ এখন তলানিতে এসছে। 7.66 এরকম একটা আমি জানি পার্সেন্টেজ এখন হলো প্রাইভেট ক্রেডিট গ্রোথটা। এটা কিন্তু ভালো লক্ষণ না, কারণ এদিকে আরেকটা দেখছি যে আমরা ক্যাপিটাল গুডস এবং র মেটেরিয়ালসের আমদানিটা কমে গেছে। কারণ এটা কমা মানে কিন্তু উৎপাদনে মানে ধীরগতি, একই সঙ্গে কিন্তু আপনাদের নিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। আর এত বড় জনশক্তি, সেখানে যদি কর্মসংস্থান না হয়, তাহলে কিন্তু অর্থনীতির সুফলটা আমরা পাচ্ছি না, বরং আরও স্লো ট্রেন্ড হচ্ছে। জি, এই যে দেখা যায় সংকোচনমুখী মুদ্রানীতি, এটা তো ঋণ প্রবাহ কমিয়ে দেয়, তো এখানে আসলে দেখা যায় বিনিয়োগ বা মানে আমদানি কমে যাচ্ছে এর ফলে। তো এর ফলে যে এই চেইন অফ যে মানে প্রভাবটা, আসলে এই প্রভাবটা বাংলাদেশে কিভাবে পড়তে পারে বা কোন সেক্টরে পড়তে পারে? সেটা তো পড়ছে, বিশেষ করে উৎপাদন সেক্টরে তো পড়ছে। মানুষ এই যে ক্যাপিটাল গুডস আনতে পারছে না, ডলারের একটা প্রাইসের ব্যাপার আছে, প্লাস মানুষ কিছুটা হলো নিরুৎসাহিত হয়েছে। সবকিছু মিলে কর্মসংস্থান যে জায়গাগুলোতে, আমার মনে হয় এখন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে যে এই কর্মসংস্থান বাড়ানোর যত পদ্ধতি, নিয়ম কানুন যা আছে সেগুলোকে গ্রহণ করা। কর্মসংস্থান একটা বড় কিন্তু আমাদের অর্থনীতির জন্য এক ধরনের বাধা, বড় ধরনের বাধা। জি, এই যে রিজার্ভ বাড়ছে, আবার বৈদেশিক মুদ্রা বিনিময় হারও মোটামুটি স্থিতিশীল আছে, তো এই সময় আসলে আমদানি কঠোরতা থেকে সরে আসলে কি কি প্রভাব পড়তে পারে বা কি কি সুফল? আমদানি কঠোর থেকে সরে আসলে উৎপাদনের একটা পজিটিভ প্রভাব পড়বে, এটা খুবই স্বাভাবিক। আমদানি বাড়বে,
বিশেষ করে যারা ক্ষুদ্র এবং মাঝারি যারা শিল্পগুলো আছে তাদের উৎপাদন কাজটা কিন্তু মানে কোনো ব্যাঘাত ঘটবে না। এই দিকে নজর দেওয়া হচ্ছে, শুধুমাত্র বড় বড় শিল্প, বড় বড় ব্যবসায়ীদের দিকে না তাকিয়ে আমার মনে হয় যে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে তাকিয়ে আমদানি শুল্ক বলে আমদানির যে সাপ্লাই চেনটা আছে সেটাতে কোনো ধরনের বাধা যেন সৃষ্টি না হয়। আর যেটা বললেন যে আমাদের রিজার্ভ বাড়ছে, কিন্তু রিজার্ভ বাড়াটা যে খুব ভালো লক্ষণ না। আপনি টাকা জমাচ্ছেন শুধু, এটা তো আপনার খরচ বার না। যদি আপনি অর্থনীতিতে কাজ করতে না পারেন, সেখানে যদি আমাদের আমদানি কম থাকে তাহলে তো ডলার কম খরচ হবে, তাহলে তো আপনার রিজার্ভ বাড়ছে। আমদানিও বাড়াতে হবে, রিজার্ভও একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে, তারপরে অর্থনীতি একটা মেসেজ যাবে বাইরে। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমাদের জন্য আরেকটা কনসার্ন হচ্ছে যে প্রাইভেট এবং ফরেন যে বিনিয়োগ, এটা কিন্তু একবারে মানে যদি পরিসংখ্যান দেখি, যেমন কোনো দেশেই নাই যে জিডিপির 0.5% হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট বিনিয়োগ। আমাদের দেশে কিন্তু এই 0.5 বা অ্যারাউন্ড 0.5-এর দিকে, যেখানে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে কারো 10%, কারো 6% জিডিপির বিশাল, এবং কারো 100%-এর বেশি বিশাল কিন্তু তারা বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগ না হলে, যেমন দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগ হবে না। দেশীয় যারা বিনিয়োগকারী আছে তারা যদি উৎসাহ না নেয় তাহলে বিদেশিরা আসবে কিভাবে? সব কিছু মিলে আমাদের অর্থনীতিটা এক ধরনের চাপের মধ্যে আছে। এটাকে আসলে খুব সংস্কার বলি যাই বলে, মানুষ কিন্তু এখন দৃশ্যমান ফল চায়, যে উদ্যোগগুলো নিচ্ছে উদ্যোগগুলো যেন আমি দেখি, কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন থেকে কোনো ফল আমরা কিন্তু লক্ষ্য করছি না। আচ্ছা, এই যে মুদ্রানীতি যে বারবার ইয়ে করা হচ্ছে, তো এক্ষেত্রে দেখা যায় এমন কোনো সুপরিকল্পনা করে কি করা যায়, কিংবা এমন কিছু আছে যা আমরা বারবার আমি বলি একটা কথা, আপনার রোগ, আপনি আপনার রোগে আপনার ডাক্তারকে দিয়ে দেখাবেন। আপনি যদি যে বাংলাদেশের রোগ সম্পর্কে যে কম জানে তাকে যদি আপনি আপনার রোগ সারাতে বলেন, তাহলে তো রোগ সারাতে পারবে না। আমরা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে, IMF এর প্রেসক্রিপশন নিয়ে অনেক কাজ করতে যাই, ঠিক আছে, তাদের অনেক প্রেসক্রিপশন ভালো আছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন যদি নীতি সুধার বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো, এগুলো কিন্তু আমাদের অর্থনীতিতে একটা সরাসরি কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হয়, প্রভাব পড়ে। সুতরাং এগুলোকে যতটা বার্গেনিং করে সহনীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে কথা বলে এই নেওয়া উচিত। এবং আরেকটা যেটা মানে কনসার্ন আপনি শুরু করেছেন, যে আমাদের মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে, কিন্তু তার আগে যে আমরা 2বার 3বার যে এই কন্টেক্সশনারি মনিটারি পলিসির সুফল পেলাম না, এটার কারণটা কি? এটা তো গবেষণা করে, এটা একেবারে রিগোরাস গবেষণা করে তারপরে পরের মুদ্রানীতিটা ঘোষণা করলে বোঝা যেত যে এই কারণে আমরা হচ্ছে না, সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি কিনা। জি, অসংখ্য ধন্যবাদ স্যার এই সময়ের বাণিজ্যে আসার জন্য। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মুদ্রানীতির যদি নতুন একটি ঘোষণা আসতে যায় তাহলে কি কি প্রভাব পড়বে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে। আর এজন্য স্টুডিওতে এসে উপস্থিত ছিলেন আলোচনার জন্য আমিনুল স্যার। এই সময়ের বাণিজ্যের এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমলেও গেল 6 মাসের রাজস্ব আহরণ বেড়েছে 16% বেশি। কাস্টমস কর্মকর্তারা বলছেন বাণিজ্য সহজীকরণের সুফল মিলছে। রাজস্ব বাড়াতে কার্গো ভেহিকল টার্মিনালে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করে ভারত বাংলাদেশ ল্যান্ড স্পোর্টস চেম্বার কমার্স। আর দ্রুত পণ্য খালাসের পথে জটিলতা দূর করা হলে রাজস্ব আরও বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য এবং শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। রাজস্ব আহরণের দিক দিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরেই অবস্থান বেনাপোল স্থলবন্দরের। চলতি অর্থবছর জাতীয় রাজস্ব বোর্ড NBR বেনাপোল কাস্টমস হাউস থেকে 6,705 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিয়েছে। গত অর্থবছর যা ছিল 5,948 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের পথে গেল ডিসেম্বর পর্যন্ত 6 মাসে রাজস্ব আহরণ হয়েছে 3,225 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে 16.03% বেশি। যদিও কাস্টমসের হিসাব বছর ব্যবধানে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 6%। পণ্যবাহী ট্রাকগুলো সুন্দরভাবে অতি দ্রুত খালাস হওয়ার জন্য আমাদের শ্রমিকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত পণ্য খালাসের জটিলতা রয়েছে, এগুলো নিরসন করতে পারলে বেনাপোল বন্দর দিয়ে
আমদানি রপ্তানি বাড়বে। রাজনৈতিক পট পরিবর্তনের পরও রাজস্ব আয়ের এমন প্রবৃদ্ধি অর্জনে সম্প্রতি বেনাপোল বন্দরের শূন্য রেখায় 41 একর জমিতে চালু করা কার্গো ভেহিকল টার্মিনাল বড় ভূমিকা রেখেছে বলে যুক্তি ভারত বাংলাদেশ ল্যান্ড পোর্ট চেম্বার কমার্সের। রিসেন্টলি আমাদের যে হারে এক্সপোর্ট বাড়ছে, প্রতিটা এক্সপোর্টের গাড়ি 3 দিন দাঁড়িয়ে থাকতো বাংলাদেশ সাইডে, তাতে 3 দুগুণে 6,000 টাকা ড্যামারেজ দিতে হতো। আগে গাড়ি ঢুকতে যে বাধার সম্মুখীন হতো, ফ্রিকোয়েন্টলি গাড়ি ঢুকতে পারতো না, একটা লেনদেন তো সম্ভব ছিল না, এই জন্য একাধিক লেনদেন ঢুকবে। রাজস্ব আহরণ বাড়াতে বাণিজ্য সহজীকরণে মনোযোগ বাড়ানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিসেম্বর পর্যন্ত করে রেখে আমাদের ইম্পোর্ট কিন্তু আমাদের 6% নেগেটিভ। এ সত্ত্বেও আপনাদের সকলের প্রচেষ্টায় এবং আন্তরিকতায় আমাদের রেভিনিউ গ্রোথ হলো 16.03। বন্দরের আওতাধীন আরও কিছু প্রকল্প রয়েছে, যেগুলো শেষ হলে সামনের দিনগুলোতে রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে। গত অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছিল বেনাপোল কাস্টমস হাউস। সময় সংবাদ, বেনাপোল। এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা গতদিন দেখেছিলাম যে ঢাকা পুঁজিবাজারের 3টি সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি ঢাকা পুঁজিবাজারের 3টি সূচকের মধ্যে 2টি রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং একটি রয়েছে নিম্নমুখী প্রবণতায়। ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে ডিএসই এস ইন্ডেক্স এবং ডিএসই এস সূর্য সূচক সেটা এবং বাছাইকৃত সূচক ডিএস30 সেটা কিন্তু এখনও নিম্নমুখী প্রবণতার মধ্যে রয়েছে। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 141 কোটি 62 লক্ষ টাকার। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে যেসব কোম্পানি আজকে লেনদেন করেছে তাদের মধ্যে 203টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 109টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 69টি কোম্পানির শেয়ারের দাম। আর দেখতে পাচ্ছি যে ঢাকার প্রধান পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটি সকাল থেকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল 10:45-এর দিকে। এবার দেখছি যে সূর্য সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটাও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ছিল 10:30 পর থেকে একটু বেশি ছিল, এখনও ঊর্ধ্বমুখী রয়েছে তবে কিছুটা কম। আর বাছাইকৃত সূচকের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেটি কিন্তু আজকে শুরুতে সেটি সবচেয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, কিন্তু তারপরে সময় গড়ানোর সাথে সাথে সেটি কিন্তু নিম্নমুখী প্রবণতার দিকে ধাবিত হচ্ছে। আর আজকে ঢাকা পুঁজিবাজারে যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে যেসব শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কার অবস্থান কোথায় সেটা আমরা জেনে নিব। আজকে কিন্তু শুরুতেই রয়েছে ওরিয়ন ইনফিউশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 371 টাকা 60 পয়সায়। এর একটি শেয়ার সর্বোচ্চ 381 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 371 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। আর এখন পর্যন্ত এই কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে 5 কোটি 14 লক্ষ টাকার কিছুটা বেশি। আর কালকে কিন্তু এর একটি শেয়ার বিক্রি হয়েছিল 376 টাকায় এবং শেষ ঘন্টায়, এবং আজকে কিন্তু সেটি 371 টাকায়, যদিও সেটার এখন শেয়ারের দাম কিছুটা কম কিন্তু তারপরেও কিন্তু শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয়তে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং তৃতীয় অবস্থানে রয়েছে মনো ফেব্রিক্স লিমিটেড। তারপরে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকিং লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 30 টাকা 40 পয়সায়। তারপরে রয়েছে এসএস স্টিল লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 9 টাকা 30 পয়সায়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কুইন সাউথ টেক্সটাইল মিলসের কথা বলি তাহলে এখন পর্যন্ত সেই কোম্পানিটি বিক্রি করেছে 4 কোটি 36 লক্ষ টাকায়। আর এই ঢাকা পুঁজিবাজারে যেহেতু 3টি সূচকের মধ্যে 2টি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং একটি নিম্নমুখী, তার মানে কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। Better is now the best. বাজারে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম, এতে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। তাদের দাবি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে। চলতি বাজার মূল্যে পেঁয়াজ বিক্রি করলে লোকসানের শঙ্কা তাদের। পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধেরও দাবি করেছেন তারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। বেনিয়ামিনের রিপোর্টে বিস্তারিত। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে রূপসাগর জাতের পেঁয়াজ চাষ। চারা বড় হওয়ায় পরিচর্যায় ব্যস্ত কৃষক, আবার অনেকে আগাম চাষ করায় এরই মধ্যে বাজারজাত করেছেন। ভরা মৌসুমে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম, তবে এতে বিপাকে পড়েছে মেহেরপুরের কৃষক। তাদের দাবি, এবছর কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচও বেড়েছে। চলতি বাজারের মূল্যে পেঁয়াজ বিক্রি করলে লোকসানের আশঙ্কা তাদের। পাশাপাশি ভারত থেকে এ মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করারও দাবি তাদের। ঋণ করে পেঁয়াজ করছি, সারের দোকানে বাকি করছি, সেই সব দিনা আমরা কিভাবে দেবো, যদি
পেঁয়াজের দাম না থাকে। সার প্রত্যেক বস্তাতে 200-300 টাকা দাম বেড়ে গেছে। সরকারি ভর্তুকি যে সার, সে সারগুলো আমরা পাইনি। লাভের কথা তো দূরে থাক, ঘরে থেকে টাকা দেওয়ার লাগবে। 70,000-80,000 টাকা খরচ বিঘেতে। আপনার পেঁয়াজ বেচেছি 50,000, 60,000, কারোর হয়েছে 55,000, এইভাবে টাকা আসছে। আমরা তো সব শেষ। ভারত থেকে আসলে পরে আমাদের হয়তো দাম হবে না, আসলে দাম পাই আমরা। এই মৌসুমে যদি সরকার এখন আবার পেঁয়াজ আমদানি করে তাহলে আমরা অনেক লসের মুখে পড়ব, আমাদের খরচটাই উঠবে না। কৃষি বিভাগ বলছে পেঁয়াজের আমদানি বন্ধ, কোল্ড স্টোরেজ নির্মাণ সহ কৃষকের সব দাবি পূরণে চেষ্টা চলছে। ভরা মৌসুমে যেন পেঁয়াজ আমদানি না হয় এই বিষয়ে আমাদের দপ্তর থেকে আমরা হেড অফিসকে জানাবো, হেড অফিস মন্ত্রণালয়কে জানাবে যে যাতে এখানে একটা কোল্ড স্টোরেজ করা হয়। আমরা এই যে যখন উৎপাদনটা হবে তখন বাজার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য তারা যাতে সংরক্ষণ করতে পারে, তো সেটাও আমরা কর্তৃপক্ষকে পৌঁছে দিয়েছি। কৃষি বিভাগের তথ্যমতে মেহেরপুরে চলতি মৌসুমে 5,066 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,22,900 মেট্রিক টন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। মুড়িকাটা পেঁয়াজের এখন ভরা মৌসুম। মানিকগঞ্জের বরঙ্গাইলের সবচেয়ে বড় হাটে কমেছে পেঁয়াজের দাম। এতে ভরা মৌসুমেও উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশায় কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরঙ্গাইলের পেঁয়াজের হাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে পেঁয়াজের বাজারে কিন্তু 10, গত সপ্তাহে যে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে 1600 টাকা, সেই পেঁয়াজ কিন্তু দর পতনে এই মুহূর্তে বেচাকেনা হচ্ছে 12 থেকে মাত্র 1300 টাকার মধ্যে। আমরা দেখছি কৃষকরা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময়ে ভোর থেকে কৃষকরা তাদের উৎপাদিত এই পেঁয়াজ নিয়ে বরঙ্গাইলের এই হাটে আসতে থাকে। সকাল 9টার দিকে কানায় কানায় ভরে যায় এই হাটটি। সকাল 10টা থেকে কিন্তু বেচা কিনা শুরু হয়েছে, এখনো কিন্তু চলমান রয়েছে। শুরুতে বেচা কিনা হয় 1300 থেকে 1400 টাকা প্রতি মণ পেঁয়াজ। দর পতনের এই বাজারে সর্বোচ্চ 200 থেকে 300 টাকা কমে এই মুহূর্তে বেচা কিনা হচ্ছে 1200 থেকে 1300 টাকায় প্রতি মণ পেঁয়াজ। এমনটা দর পতনে কৃষকরা তাদের উৎপাদিত যে খরচ তাই কিন্তু তুলতে পারছে না। তাদের দাবিতে এই পার্শ্ববর্তী যে দেশ ভারত বা অন্যান্য দেশ থেকে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করাকে তারা দুঃসেন, যেহেতু এখন পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, মুড়িকাটা পেঁয়াজ এই বাজারে। তবে সেক্ষেত্রে কৃষকদের কাছে সেক্ষেত্রে যদি পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে তো পতন হবে, এটা তাদের যে ক্ষোভ রয়েছে। তারা বলছে যে তাদের যে পেঁয়াজ তাতেই কিন্তু কয়েক মাস অতিক্রম হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজের যে দরটা ঠিক রাখার জন্য কিন্তু তারা বিদেশ থেকে আমদানি বন্ধ তারা দাবি জানিয়েছে। এইটা হাটটি কিন্তু বৃহস্পতিবারে সপ্তাহে কমপক্ষে 1200 থেকে 1300 মেট্রিক টন পেঁয়াজ বেচা কিনা হয়। এই ছিল আমার কাছে বরঙ্গাইলের পেঁয়াজের হাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। দেখছেন এই সময়ের বাণিজ্য। উপকূলীয় জেলা পটুয়াখালীর অর্থনীতিতে আসতে যাচ্ছে চমক। নির্মিত হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। 418 একর জমির ওপর নির্মিত এই শিল্প এলাকায় 2026 সালের প্লট বরাদ্দ দেয়া শুরু হতে পারে। আশাবাদী উদ্যোক্তা এবং এলাকাবাসী দেখছেন ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরে চলছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড নির্মাণের কাজ। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2026 সালে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। এর আওতায় কুয়াকাটায় তৈরি হবে বিনিয়োগকারী ক্লাব। আগামী 1 বছরের মধ্যে প্লট বরাদ্দ শুরু হবে বলে জানান প্রকল্প পরিচালক। 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাল্লাহ, আমরা আশা করছি আর কি। প্রকল্প এলাকায় সুযোগ সুবিধার মধ্যে থাকছে 3 লাখ মিটারের বেশি রাস্তা, প্রায় 30,000 মিটার ড্রেনেজ ব্যবস্থা, অফিস ও আবাসিক মিলিয়ে 10টি ভবন। এছাড়াও থাকছে হেলিপ্যাড ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যবসা উদ্যোগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের দেশে আনার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে।
ইপিজেডে প্লট পেতে ইতোমধ্যে উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন, তবে জ্বালানি সহ বিনিয়োগের সব সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। যে পেসিগুলোর দরকার এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যদি ওনারা আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারে, বিশেষ করে ব্যবসা, তাহলে আমরা এখানে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী আছি। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি ঘিরে বাসা ভাড়া, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে বড় পরিবর্তনের স্বপ্ন দেখছেন এলাকাবাসী। এই ইপিজেডটি হলে পটুয়াখালী জেলার উন্নয়ন হবে, আমাদের যারা বেকার আছে তাদের বেকারত্ব হ্রাস পাবে। বাড়িতে খাবো, বাড়িতে থাকবো, এলাকায় থাকবো, এলাকায় কাজ করব, আমাদের এইটাই অনেক সফলতা। আমরা চাই যে ইপিজেডটা তাড়াতাড়ি কার্যক্রম শুরু হোক। শুধু আমাদের এলাকা না, আমার পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ সহ অনেক এলাকার মানুষ সেখানে কাজকর্ম করতে পারবে। প্রকল্পের জমিদাতা 126 পরিবারের জন্য নির্মাণ হবে আশ্রয়ন এলাকা, যেখানে পানি, স্যানিটেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ থাকবে আধুনিক সুযোগ সুবিধা। সময় সংবাদ, পটুয়াখালী। ফসলি জমির মাটি কেটে তৈরি হচ্ছে পোড়ামাটির ইট। আর এসব ইট তৈরির কারখানার কালো ধোঁয়ায় দূষণের পাশাপাশি ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ খেটে খাওয়া মানুষ। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় 2019 সালে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হলেও ভ্যাট সহ নানা জটিলতায় তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মোহাম্মদ সেলিমের তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। ফসলি জমি আর জনবসতির পাশের ইটভাটা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এসব ভাটার কাঁচামালও সংগ্রহ করা হচ্ছে আশপাশের ফসলি জমি নষ্ট করে, যে কার্যক্রমের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালীরা আর ভুক্তভোগী কৃষক সহ শিশু প্রবীণরা। এই ইটভাটাতে মাটির যোগান দিতে যেমন কাটা হচ্ছে ফসলি জমি, তেমনি জ্বালানির যোগান দিতে বিভিন্ন গাছপালা কাটা হচ্ছে। একই সাথে এই ইটভাটা থেকে নির্গত যেই কালো ধোঁয়া, সেটা পরিবেশ নষ্ট করছে আশপাশের বিভিন্ন এলাকার। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ধুলায় ও ধুলাবালিতে এলাকার অনেক সমস্যা। বাটার পাশ দিয়ে যে জমিগুলো, এই জমিগুলো কাটতেছে পুতার ফাইল লোকগুলো, এরা কাইটে কেটে লয়ে যায়, বুঝছেন না? কাইটে 3 ফেলে জমিগুলো নষ্ট করে দিতেছে। গরুর ঘাস হয় না, ফসল হয় না, মরুভূমি হয়ে গেছে। ঢাকা বিভাগে গত 1 বছরে 302টি ভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা আদায় করা হয়েছে মালিকদের কাছ থেকে। স্থানীয়রা বলছেন এসব ভাটার অধিকাংশই ফের উৎপাদন শুরু করেছে। ভাটা বন্ধ হয়ে যাক, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। ভাটা যদি হয়ে যায় আমাদের জন্য আরও ভালো, কৃষকের জন্য ভালো, দেখা যাচ্ছে এলাকার সয় সম্পত্তি রক্ষা হবে। আপনারাই তো জেনে শুনে চালাইতেছি। এখন আপনার গভর্নমেন্ট যদি আপনার এটার লাইসেন্স, স্টেট লাইসেন্স এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চালাবো না। 2025 সালের মধ্যে পোড়া ইট তৈরিতে কৃষি জমির মাটির ব্যবহার কমাতে বিকল্প হিসেবে সরকারি ভবন নির্মাণ, মেরামত ও সংস্কারে ব্লক ইট ব্যবহার বাধ্যতামূলক করে 2019 সালে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট হারে ব্লকের ব্যবহার বাড়ানোর কথা। খোদ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন এখনও সেই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। মানুষ ইউজড হয়েছে ইট ব্যবহার করে, ডিমান্ড থাকলে একটু তো বাজারে ইটের বাজারটা থাকবে। তবে পরিবেশ থেকে চেষ্টা করা হচ্ছে যেন যেগুলা ইটভাটা আইন অনুযায়ী যেসব ইটভাটাগুলো করা যাবে সেখানেই করা যাবে, অন্য জায়গায় যেগুলো হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছি। ব্লক ইট তৈরিতে মাটির পরিবর্তে বালু, কংক্রিট, পানি, সিমেন্ট আর কেমিক্যাল ব্যবহার হয়। মাটির ইটের তুলনায় তা অনেক মজবুত হয়। পোড়ানোর প্রয়োজন না হওয়ায় এটি পরিবেশ বান্ধব। তবে মাটির তৈরি ইটের তুলনায় ব্লক ইটে ভ্যাটের পরিমাণ বেশি থাকায় পুষিয়ে উঠতে পারছেন না উদ্যোক্তারা। ব্লক সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে। ব্লকে হয়তো আমাদের বাড়িটা কেমন হবে, আমরা কি যে ইটের বাড়ির মতো পেয়েছি সেরকম কিছু হবে কিনা, এই ধারণাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সারা পৃথিবীতে ভুল প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কোথাও মাটির পোড়া ইট ব্যবহার করে না। ভ্যাট দিতে হচ্ছিল 1 টাকা 80 পয়সা, আর তার ভ্যাট দিতে হলো 8 পয়সা। তা আমাদের ভ্যাট হয়ে যাচ্ছে 23 গুণ বেশি। এ কারণে কোনো ইট ভাটার মালিক কিন্তু ব্লক সেক্টরে আসছে না। সারা দেশে 5 শতাধিক পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরির কারখানা আছে। এর মধ্যে ঢাকায় আছে 2.5 শতাধিক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফুলের রাজধানী যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বসন্ত ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে এবং তারা লাভবান হতে পারবেন বলে আশা চাষিদের। গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা
ভোর হতেই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাহারি সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন চাষিরা। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়ায় বাজারে ফুলের যোগানও বেশি। ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র দুদিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে 5 টাকা দরে, সেই গোলাপ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। চাষিদের দাবি, বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। হঠাৎ করে গরম পড়াতে ফুল বেশি ফুটে গেছে, কিন্তু গোলাপের দামটা একটু ভালো আছে। গোলাপ মার্কেটে কম। 14 ফেব্রুয়ারি আসছে, ইনশাল্লাহ সামনে দাম বাড়বে। আশা আছি যে ওই সময় যদি দাম বাড়ে তাহলে হয়তো কিছুটা লাভবান হব। ফুল চাষি সমিতির দাবি, যোগান বাড়লেও চাহিদা থাকায় ফুলের দাম পাচ্ছেন চাষিরা। এই দাম বৃদ্ধি অব্যাহত থাকলে 3 দিবসে ফুল বিক্রির যে লক্ষ্যমাত্রা তা অর্জিত হবে এবং অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এমন চাহিদা যদি থাকে তা ইনশাল্লাহ আমরা এই 2-3 দিবসকে কেন্দ্র করে 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আমরা 1 ফাল্গুন ইনশাল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে নেবে। যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় 600 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। সময় সংবাদ, যশোর। চলতি বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সির বাজারে বিপুল আশাবাদ দেখা গেলেও ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে দরপতনের মুখে পড়েছে ভার্চুয়াল এই মুদ্রাটি। জনপ্রিয় মুদ্রা বিটকয়েন, ইথার ও বাইন্যান্সের ধারাবাহিক দরপতনে শঙ্কার মুখে এই বাজারের বিনিয়োগকারীরা। লাগাতার পতনের মুখে ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েন। বৃহস্পতিবার সকালে এটি বিক্রি হয়েছে $97,307, যা সপ্তাহ ব্যবধানে 7% বেশি কমেছে। এমন ধারাবাহিকতায় বছরের প্রথম প্রান্তিকে বিটকয়েনের দাম $97,095 নামার পর শেষ প্রান্তিকে দাঁড়াতে পারে $84,644। তবে বুধবারের তুলনায় এই মুদ্রার দাম বেড়েছে $718। একই পথে আছে আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দাম। এদিন প্রতিটি ইথার বিক্রি হয়েছে $2,811, সপ্তাহ ব্যবধানে, যা 13.67% কম। মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে $3,050 নামার পর শেষ প্রান্তিকে বেচাকেনা হতে পারে $2,561। ক্রিপ্টো জগতে জনপ্রিয়তার মুখে থাকা বাইন্যান্সের দাম কমবে চলতি বছর জুড়েই, এমন আভাস মিলেছে ট্রেডিং ইকোনমিক্সের তথ্যে। বর্তমানে মুদ্রাটি বিক্রি হচ্ছে $575। এরপর প্রতি প্রান্তিকেই দাম কমে বছর শেষে দাঁড়াতে পারে $545। এদিকে $200 বিক্রি হয়েছে ক্রিপ্টো বাজারের অন্যতম পরিচিত মুদ্রা সোলানা। একদিনের ব্যবধানে 2.14% দাম বাড়লেও পূর্বাভাস বলছে নিম্নমুখী হবে এর দাম। বছরের শেষ প্রান্তিকে $167 নামতে পারে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বছরের শুরুতে দাম বেড়েছিল ক্রিপ্টোকারেন্সির। তবে দায়িত্ব নেয়ার পর ধারাবাহিক দরপতনের মুখে পড়েছে ভার্চুয়াল মুদ্রার বাজার। অন্তরা সেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। মার্কিন সংবিধানের ৪র্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দেয় বিতর্ক। তার এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের 14 দিনের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক ডেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। বিচারক দেবোরা বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।